দিল্লির বুরারির একটি বাড়িতে পাওয়া গেল 11টি নিথর দেহ। 10 জন ঝুলছে ছাদের পাইপে চোখ বাঁধা আর হাত বাঁধা অবস্থায়, আর একজন বৃদ্ধা পড়ে আছেন মেঝেতে। দৃশ্যটা এতটাই ভৌতিক যেন কোনো অদৃশ্য শক্তি গোটা পরিবারকে একসাথে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। সেদিন সকালটা শুরু হয়েছিল ঠিকঠাক, কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই সংবাদ শিরোনামে ছড়িয়ে পড়ে এক নাম, বুরারি ডেথস। सेम फैमिली दिल्ली के बुराड़ी इलाके से आ रही है। পুরো দেশ জুড়ে শিহরণ ছড়িয়ে পড়ে, এমনকি আন্তর্জাতিক মিডিয়াও এই ঘটনায় কেঁপে ওঠে। কারণ এত বড় পরিবার, এত সুস্থ সবল মানুষ, এত সুখ স্বাচ্ছন্দ্যের মাঝে একসাথে কেন এমন মৃত্যু বেছে নিল? নাকি তারা আদৌ মৃত্যুকে বেছে নেয়নি, বরং কেউ তাদের বাধ্য করেছিল? যে বাড়িটিকে সবাই হাউস অফ সিক্রেটস বলতো, সেটি ছিল সাধারণ একটি 2 তলা বাড়ি। আশেপাশে মানুষ জানতো ওখানে চুন্ডাওয়াত পরিবার বসবাস করে। স্থানীয়ভাবে সবাই তাদের ভালোভাবেই চিনত। ব্যবসায় সফল, পড়াশোনায় শিক্ষিত, প্রতিবেশীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, একেবারেই সাধারণ মধ্যবিত্ত অথচ সচ্ছল পরিবার। কিন্তু সেই 40 নম্বর বাড়ির ভেতরে কি ভয়ঙ্কর অন্ধকার লুকিয়েছিল তা কেউ কোনোদিন কল্পনাও করতে পারেনি। পরিবারের প্রধান ছিলেন নবীন চুন্ডাওয়াত। বয়স 50-এর কোঠায়, ব্যবসা চালাতেন, স্থানীয়দের সঙ্গে সম্পর্ক ভালো ছিল। তার স্ত্রী, 2 ছেলে, 1 মেয়ে, বৌমা, নাতি নাতনি আর তার মা, সব মিলিয়ে 11 জন একসাথে থাকতেন। বাইরের চোখে এই পরিবার ছিল স্নেহ ও ভালোবাসায় ভরপুর, যেখানে 3 প্রজন্ম একই ছাদের নিচে শান্তিতে দিন কাটাচ্ছিল। কিন্তু যত গভীরে যাওয়া যায় তত স্পষ্ট হয়ে ওঠে যে এই শান্তির আড়ালে জমেছিল এক অদ্ভুত বিশ্বাস, ভয়ঙ্কর এক ভ্রান্তি। 2018 সালের 1 জুলাই ভোরবেলা আশেপাশের লোকজন খেয়াল করেন যে তাদের বাড়ির দোকান খোলা হয়নি। দোকানটা প্রতিদিন সকালে খোলা হয়, তাই বিষয়টা অস্বাভাবিক মনে হয়। প্রতিবেশীরা কাছে গিয়ে ডাকাডাকি করেন, কিন্তু সাড়া পাওয়া যায় না। এরপর একজন আত্মীয় ভেতরে ঢুকতেই সেই দৃশ্যের মুখোমুখি হন। ঘরে একসাথে ঝুলছে 10 জন মানুষ, আর মেঝেতে শুয়ে আছেন পরিবারের প্রবীণ সদস্যা নারায়ণী দেবী। চোখ বাঁধা, হাত বাঁধা, মুখে কাপড়, আর সবাই ঝুলছে এক সারিতে। দৃশ্যটা এতটাই অস্বাভাবিক ছিল যে প্রথমে কেউ বিশ্বাসই করতে পারেনি এটা আত্মহত্যা। সবাই ধরে নেয় নিশ্চয়ই কোনো গণহত্যা। এরপর খবর পুলিশে যায়। কিছুক্ষণের মধ্যেই গোটা দিল্লি পুলকিত হয়ে যায় এই ঘটনায়। পুলিশ, ক্রাইম ব্রাঞ্চ, এমনকি স্পেশাল টিমও হাজির হয়। মিডিয়া ছুটে আসে, ক্যামেরা ফ্ল্যাশে ভরে যায় রাস্তাগুলো। পুরো দেশ থমকে যায়, কারণ এটি কেবল একটি পরিবার নয়, একটা রহস্য। তদন্তের শুরুতেই পুলিশ 2 ভাগে বিভক্ত হয়ে যায়। একদল মনে করে এটা একটা মাস মার্ডার, কেউ নিশ্চয়ই রাতের আধারে ঢুকে সবাইকে মেরে ফেলেছে। কিন্তু সমস্যা হলো, ঘরে কোনো জোরপূর্বক প্রবেশের চিহ্নই নেই। দরজা খোলা ছিল ভেতর দিক থেকেই, ভাঙাচোরা কিছুই নেই, চুরি ডাকাতিরও কোনো প্রমাণ নেই। অন্যদিকে ঘরের প্রতিটি জিনিসপত্র সযত্নে সাজানো ছিল, রান্নাঘরে খাবারও তৈরি করা ছিল, যেন সব কিছু আগের রাতের মতোই স্বাভাবিক চলছিল। এরপর তদন্তকারীরা আবিষ্কার করেন কিছু খাতা আর এক ডায়েরি। প্রথমে সেগুলোকে তেমন গুরুত্ব দেওয়া হয়নি, কিন্তু যখন পড়া শুরু হলো তখন যেন এক নতুন দুয়ার খুলে গেল। ডায়েরিগুলোতে লেখা ছিল নিয়মিত নোট, নানান নির্দেশনা। সেখানে এক ভয়ঙ্কর মিল পাওয়া গেল। ডায়েরিতে যেমন লেখা ছিল ঠিক তেমন করেই পরিবারটি মৃত্যুর দিন নিজেদেরকে সাজিয়েছিল। চোখ বেঁধে, হাত বেঁধে, সারিবদ্ধভাবে ঝুলে থাকার বর্ণনা, যা মিলে গেল শব্দে শব্দে। কিন্তু প্রশ্ন থেকে গেল, কে লিখেছিল এসব? তদন্তে জানা গেল পরিবারের কনিষ্ঠ পুত্র ললিত চুন্ডাওয়াত এই লেখার পেছনে ছিলেন। বছর 10 আগে তার বাবা মারা যান। সেই শোক সামলাতে না পেরে ললিত ধীরে ধীরে মানসিকভাবে ভেঙে পড়া শুরু করেন। এমনকি তিনি নাকি মাঝে মাঝেই দাবি করতেন যে তার বাবার আত্মা তার সঙ্গে কথা বলে। প্রথমে পরিবার এটাকে অবজ্ঞা করে, কিন্তু ধীরে ধীরে তারা বিশ্বাস করতে শুরু করে। ডায়েরিতে লেখা ছিল এই রিচুয়াল করলে তারা নাকি তাদের পূর্বপুরুষ আবার ফিরে আসবেন এবং পরিবার মুক্তি পাবে। এটাকে তারা বলতো বাধা মুক্তি, যেখানে স্পষ্ট নির্দেশ ছিল কতজন কিভাবে দাঁড়াবে, কার চোখ কিভাবে বাঁধা থাকবে, কে কোথায় থাকবে। এমনকি বয়সে ছোটদের ক্ষেত্রেও নির্দেশ লেখা ছিল যে ভয় পেলে কাঁদবে না, বরং চোখ বন্ধ করে রাখবে। এজন্য পুরো এক রিচুয়ালের নীল নকশা। এবার প্রশ্ন উঠল, এটা আত্মহত্যা নাকি মাস হিস্টেরিয়া? বিশেষজ্ঞরা বলেন এটা ছিল শেয়ার্ড সাইকোসিস বা কালেকটিভ ডেলিউশন। পরিবারের প্রধান ললিত মানসিক অসুস্থতায় ভুগছিলেন, আর ধীরে ধীরে তিনি বাকিদেরও নিজেদের বিশ্বাসে টেনে আনেন। আশ্চর্য ব্যাপার হলো, সবাই ছিলেন শিক্ষিত, ব্যবসায় যুক্ত, আধুনিক সমাজের মানুষ। তবুও একে একে তারা বিশ্বাস করে ফেলেন যে এভাবে করলে তারা মৃত্যুর মুখে যাবে না, বরং মুক্তি পাবে। হয়তো তারা ভেবেছিল এই কাজের শেষে ঈশ্বর বা তাদের বাবার আত্মা তাদের বাঁচিয়ে তুলবেন। যখন তদন্তকারীরা ডায়েরির প্রতিটি পাতায় সেই নির্দেশনা আর এই ঘটনার সঙ্গে হুবহু মিল দেখতে পান, তখনই ধারণা পরিষ্কার হয়, এটা কোনো আত্মহত্যা নয়,
বরং এক অদ্ভুত মানসিক বিশ্বাসের ফাঁদে আটকে পড়া এক পরিবারের পরিণতি। কিন্তু তবুও প্রশ্ন রয়ে যায়, একজন কি এতটা প্রভাবশালী হতে পারেন যে গোটা পরিবারকে নিজের প্রাণ বিসর্জন দিয়ে দিতে হয়? এই প্রশ্নের উত্তর আজও কেউ নিশ্চিতভাবে জানে না। অনেক মনোবিজ্ঞানী বিশ্লেষণ করে বলেছেন, পরিবারের মধ্যে অন্ধবিশ্বাস, নিয়ন্ত্রণ আর প্রভাব এত প্রবল হয়ে উঠেছিল যে কেউ আর প্রশ্ন করার সাহস পায়নি। ধীরে ধীরে সবাই ভেবে নিয়েছিলেন এটা তাদের মুক্তির একমাত্র পথ। এই ঘটনা শুধু দিল্লি নয়, বরং পুরো ভারতকে নাড়িয়ে দিয়েছিল। মানুষ আতঙ্কিত হয়ে গিয়েছিলেন, বিশেষ করে সেই বাড়ির আশেপাশের লোকজন। রাত নামলেই বাড়িটা শ্মশানের মতো নিস্তব্ধ হয়ে যেত। অনেকেই সাহস করে পাশ দিয়ে হাঁটতেও চাইতো না। সাংবাদিকরা বলতো ভেতরে ঢুকলেই অদ্ভুত এক ভারী বাতাস টের পাওয়া যেত। পুলিশ পর্যন্ত বলেছে তদন্ত করতে গিয়ে তাদের বুকের ভেতরে চাপা ভয় কাজ করেছে। তদন্তের শেষে রিপোর্টে বলা হলো এটা আত্মহত্যা, কোনো খুন নয়। এই বলে ফাইল বন্ধ করে দেওয়া হলো। কিন্তু মানুষের মনের ফাইল এখনও বন্ধ হয়নি। আজও প্রশ্ন জাগে, কেন? সুখী, শিক্ষিত, সফল পরিবার কিভাবে এত ভয়ঙ্কর সমষ্টিগত ভ্রান্তির শিকার হতে পারে? আজও সেই প্রশ্নের উত্তর অজানা। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, যদি বুরারির মতো ঘটনা একবার ঘটতে পারে, তবে কে বলতে পারে এরকম আরেকটা পরিবার অন্য কোনো শহরে অন্য কোনো রাতে আবারও ঘটবে না? তো বন্ধুরা, এরকম গল্প যদি আপনার ভালো লাগে বা পছন্দ হয়, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। কারণ আমি রেগুলার ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। একটা কথা মনে রাখবেন, প্রতিটি গল্প সত্য, আর প্রতিটা সাবস্ক্রাইব এক নতুন গল্পের শুরু। নমস্কার, জয় হিন্দ।